আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুবীর ভৌমিক, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরটা নিয়ে ভারতের যে আপাত নীরবতা এবং কি ঘটেছে, কি আলাপ হয়েছে এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে যেসব জানা যাচ্ছে, আপনারা কি জানতে পারছেন ভারতে আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সাউথ ব্লক সূত্রে কিংবা আহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যারা কাজ করেন তাদের কারো সূত্রে? ভারতের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি, এটা একটা স্বাভাবিক একটা সফর। এবং এটা খলিল সাহেবের উনি তো আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে একবার এসে গেছেন, যখন উনি ইউনূস সাহেবের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। এখন তারেক রহমানের ক্যাবিনেটের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওনার সফর, এটা সম্ভবত ওনার প্রথম বিদেশ সফর। তো সেটা ভারত ভালো চোখেই দেখছে যে প্রথমে এখানে এসছে। এবং এখানে বিভিন্ন দ্বিপাক্ষিক ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। এখানে সব থেকে উল্লেখযোগ্য, প্রথমেই তোমার দৃষ্টি আকর্ষণ আমি করতে চাই যে এদের যেমন মিট করেছে, অজিত ডোভাল বা জয়শঙ্কর ভারতের পেট্রোলিয়াম মন্ত্রীকেও মিট করেছে। তো পেট্রোলিয়াম মন্ত্রীকে হঠাৎ করে একজন ফরেন মিনিস্টার কেন মিট করবে? পেট্রোলিয়াম রিলেটেড বা ওই ধরনের পণ্য জাতীয় কোনো ব্যাপার দু দেশের ভেতরে যদি না থাকে, তাহলে কেন করবে? এখানে কারো বুঝতে অসুবিধা হচ্ছে না যে বাংলাদেশে যে পেট্রোপণ্যের একটা ক্রাইসিস যেটা দেখা দিয়েছে, এবং সেখানে ভারত প্রথম দিকেই নিজের থেকেই এগিয়ে এসে যে ফ্রেন্ডশিপ পাইপলাইন নিয়ে শেখ হাসিনার গোষ্ঠীর তুষ্টি করেছিল বাংলাদেশের এক অংশের মানুষ, ওই ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়েই কিন্তু 5,000 টন ডিজেল বাংলাদেশকে ভারত পাঠিয়েছে। এখন এখানে ওই পেট্রোল ওই ডিজেল পাওয়ার পরে নতুন করে আবার এই পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরীর সাথে কথা বলা বা নিজের সফরসূচির মধ্যে সেইটাকে রাখা, এগুলি একটা জিনিসই পরিষ্কার যে এই সফরে একটা বড় অংশই ছিল ভারতের থেকে বিভিন্ন ক্ষেত্রে যেখানে সমস্যায় আছে বাংলাদেশ, সাহায্য, সেই সব সাহায্য পাওয়ার জন্য ত্বরান্বিত করা। এবং তার জন্যই পেট্রোলিয়াম মিনিস্টার নর্মালি এই ধরনের সফরে বাণিজ্য মন্ত্রীর সাথে অনেক সময় দেখা হতে পারে যদি সেই সব ইস্যু থাকে, ট্যারিফ ফ্যারিফ ইত্যাদি। কিন্তু স্পেসিফিকলি পেট্রোলিয়াম মিনিস্টারকে যে খলিল সাহেব এবং হুমায়ুন সাহেব মিট করছেন, তার অর্থই হচ্ছে যে ডিজেল দিয়েছ, আরো লাগবে, আরো প্রয়োজন, আমরা বিপদে আছি ইত্যাদি। দিস ইজ দি এটা হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে 1 নম্বর। এখানে বাংলাদেশের তরফে আমরা বেশ খানিকটা কনফিউজ, কারণ প্রথম দিকে বলা হলো যে এটা একটা ব্রিফ স্টপ ওভার হবে, এরা দিল্লিতে যাবে, দিল্লিতে কিছুক্ষণ থাকবেন, তারপরে জয়শঙ্করের সাথে খলিল সাহেব এবং একসাথেই এরা মরিশাস যাবেন ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে। তারপরে দেখা গেল যে না, বেশ কয়েকজন আলোচনাতে বেশ কয়েকজনের সাথে আলোচনা হচ্ছে। অজিত ডোভালের সাথে আলোচনা হচ্ছে, অজিত ডোভাল নৈশভোজে এদেরকে আমন্ত্রণ করছেন, এবং তারপরে জয়শঙ্করের সাথে এবং হরদীপ পুরীর সাথে। এখানে আমি যতটুকু শুনেছি, শেখ হাসিনার ব্যাপারে যে প্রশ্নটা তোলা হয় বাংলাদেশের তরফে এবং ভারতের তরফে, এখনো কিন্তু ভারতের অফিসিয়াল পজিশনটা হচ্ছে যে যে রিকোয়েস্টটা এক্সট্রাডিশনের জন্য আসবে, সেই এক্সট্রাডিশনের রিকোয়েস্ট তো যেমনি তেমনি হয় না যে আপনি অমুককে ফেরত দেন, এইভাবে তো ঠিক দু দেশের ভেতরে হয় না। তার জন্য যে ফর্মালিটিস, যেটা সেই ফর্মালিটিস এখনো ভারত মনে করে না কমপ্লিটেড হয়েছে। অর্থাৎ যে জাজমেন্ট, সেই জাজমেন্টের এবং এখানে আরেকটা ব্যাপার কিন্তু প্রথম থেকেই ভারতের তরফ থেকে বলা হয়েছে যে এই এক্সট্রাডিশন ট্রিটি যেটা আছে দু দেশের মধ্যে, প্রত্যর্পণ চুক্তি, এখানে যেই দেশে কেউ অবস্থান করছে এবং তাকে ফেরত চাওয়া হচ্ছে, সেই দেশ অর্থাৎ হোস্ট কান্ট্রি, তারা যদি মনে করেন যে একে ফেরত পাঠানোর সঙ্গত কারণ আছে, তাহলেই ফেরত পাঠানো যাবে। অর্থাৎ এখানে যদি মনে হয় যে শেখ হাসিনার বিচার, যেটা নিয়ে নানা রকম প্রশ্ন ইতিমধ্যে উঠেছে, সর্বস্তরেই উঠেছে, শুধুমাত্র এখানে ওখানে বাংলাদেশ বা ভারতে নয়, আন্তর্জাতিক স্তরে, তো সেই জায়গাতে ওনাকে ফেরত পাঠানো, পুরো ব্যাপারটা আমার মনে হয় ভারতের থেকে ওনাকে ফেরত পাঠানোর কোনো ব্যাপার হবে না। এখন ওখানে এক্স্যাক্টলি
ভারতের তরফ থেকে বা ভারতের মানে মন্ত্রীদের তরফ থেকে, অর্থাৎ এই দুই দেশের মন্ত্রীদের মধ্যে কি আলোচনা আছে সেটা আমি সত্যি কথা বলতে জানি না। কিন্তু ওই বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলে, কেন ওই সময়টা আমিও দিল্লিতেই ছিলাম, অন্য কাজে ছিলাম। তো যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে শেখ হাসিনার ব্যাপারটা তোলা হয়েছে, কিন্তু ভারত ওটাকে অত গুরুত্ব কিছু দেয়নি। এবং এখানে ভারতও একটা পাল্টা জিনিস মানে আনার চেষ্টা করছে। সেটা হচ্ছে যে ভারত দেখবে প্রত্যেকটা বিবৃতিতেই নির্বাচনের আগে এবং পরে এই কথাটা উঠেছে যে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যে পুরো প্রক্রিয়াটা, এটা ভারত আগাগোড়া সমর্থন করবে। তো ভারত কিন্তু একটা জিনিস, এটা সবাই মনে করেন, অজিত ডোভাল তো বটেই, জয়শঙ্কর, আমি যতটুকু জানি ভারতের বড় মাপের যারা কর্মকর্তা, ডিসিশন মেকার যারা আছে, যে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার ক্ষেত্রে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়াটা অপরিহার্য। আওয়ামী লীগের উপরে যদি ব্যান থাকে এবং যেভাবে আছে, যেভাবে ইউনূস সাহেব দিয়েছিলেন, সেটা ভারত মোটেই সমীচীন মনে করেনি। কোনো কোনো মন্ত্রী যার বিরুদ্ধে স্পেসিফিক কেস আছে ডিফারেন্ট, এটা আলাদা ব্যাপার। কিন্তু একেবারে গণহারে মামলা, যার তার বিরুদ্ধে যার তা খুশি মামলা, মহিলা মন্ত্রী, মহিলা সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, তারা হত্যা করেছে, তারা স্কুটারে করে গিয়ে গাড়ির ফ্ল্যাগ দিয়ে হত্যা করেছে, মানে কেস সাজাবার ক্ষেত্রে তো একটা মিনিমাম তো প্রাইমা ফেসি একটা থাকবে, জাস্টিফিকেশন, কিছুই না, একেবারেই আজে বাজে সব কেস। এই কেসের উপরে ভিত্তি করে মানে কোনো হওয়ার কোনো কথা না। এই জায়গাতে ভারত মনে করছে নির্দিষ্টভাবে এটা, এবং এটা বোঝানো হয়েছে বাংলাদেশের মন্ত্রীদের, যে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়া সচল সচল থাকুক, ভারত সেটা চায়। এবং সেই ক্ষেত্রে মানে ইনক্লুসিভ ডেমোক্রেসি, এই কথাটা ইনক্লুসিভ ডেমোক্রেসি মানে কি? ইনক্লুসিভ ডেমোক্রেসি মানে ইনক্লুড সামওয়ান হু ইজ নট ইনক্লুডেড। সেই সামওয়ানটা কে? অবভিয়াসলি আওয়ামী লীগ। এই ব্যাপার তো বুঝতে কারো, ইট ইজ নট রকেট সায়েন্স। তো আওয়ামী লীগের ওপর থেকে ব্যান যদি তোলা না হয় এবং নতুন করে সেখানে আবার পার্লামেন্টে আইন এনে এই পুরো ব্যাপারটা, এটা ভারত মোটেই ভালো চোখে দেখছে না। ভারত মনে করছে যে আশাটা জেগেছিল যে একটা নির্বাচন হয়েছে, নতুন সরকার এসছে, সেইটা আসার পরে এই ইউনূস সাহেবের 18 বছরের যে 18 মাসের যে একটা ভয়ঙ্কর ব্যাপার, এগুলির অবসান ঘটবে এবং বাংলাদেশে একটা স্বাভাবিক গণতন্ত্র, এই যে একটা প্রতিহিংসা ভিত্তিক রাষ্ট্রতে পরিণত হয়েছে বাংলাদেশ, এই জায়গাতেই বাংলাদেশ সরে এসে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া সেখানে হবে। দেখো ভারতের এখানে পরিষ্কার বক্তব্য হচ্ছে যে এখানে আমাদের আমাদের এখানেও তো একদল ক্ষমতায় আসে, একদল ক্ষমতায় যায়। কংগ্রেস ক্ষমতাচ্যুত হয়েছে দিল্লিতে কিন্তু 2014 সালে। এটা কি একটা কারণ যে কেন খলিলুর রহমানের সফরের আগে কিন্তু ভারতকে খুব উচ্ছ্বসিত মনে হচ্ছিল? ভারত তারেক রহমানকে রাজনীতিতে ফিরে আসার ব্যাপারে, দেশে ফিরে আসার ব্যাপারে কতটা উচ্ছ্বসিত সেটা ডিসেম্বর থেকেই টের পাওয়া যাচ্ছিল। খলিলুর রহমানের ভারত সফরের আগে আমরা দেখছিলাম বাংলাদেশের যেই রাষ্ট্রদূত গত বছর থেকে কারো সাক্ষাৎ পান নাই, সেই রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে বসে জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করছেন, সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করছেন, হরদীপ সিং পুরীর সঙ্গে সাক্ষাৎ করছেন। তো কিন্তু খলিলুর রহমান এলেন পর জয়শঙ্করের একমাত্র একটা এক্স হ্যান্ডেলে পোস্ট ছাড়া আর কিচ্ছু পাওয়া গেল না। মানে এক রকমের আপাত নীরবতা, খুব মানে একটা খুবই মিউটেড এবং এক রকমের রিজার্ভড একটা রিয়াকশন। সেটা কি এই কারণে যে তারেক রহমান সরকার এসে ইউনূসের আইন পাশ করিয়ে নিল, আরো পাকাপাকি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, জামিন বিচার ব্যবস্থায়ও কোনো পরিবর্তন এলো না, মানে প্রত্যাশা ছিল অনেকগুলো, কোনো কাজ হয়নি এখনো? না না, এটা আমি খুব ভালো করে জানি এবং এটা আমি খুব মানে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই যে ঘটনাটা, মানে বাংলাদেশের একটা নির্বাচিত সরকার আসবে এবং এই নিষেধাজ্ঞা উঠে যাবে, একটা লেভেল প্লেইং ফিল্ড, সবার জন্য একটা গণতান্ত্রিক ব্যাপার। এখানে ভারতের পজিশনটা কি? ভারতের পজিশনটা হচ্ছে যে আমার দেশেও তো এই গণতান্ত্রিক প্রক্রিয়া কেউ জেতে কেউ হারে। হ্যাঁ, 2014-তে বিজেপি জিতেছে, ক্ষমতায় তারা এসছে, কংগ্রেস হেরে গেছে, তাই বলে কি কংগ্রেসকে ব্যান করে দেবে নাকি? কংগ্রেসের সাথে বিজেপি দুই বেলা ঠোকাঠুকি হচ্ছে, রাহুল গান্ধী মোদীকে আক্রমণ করছেন, মোদী রাহুল গান্ধীকে পাল্টা জবাব দিচ্ছেন, কিন্তু তাই বলে মানে রাহুল গান্ধীকে কি মোদী জেলে ঢুকিয়ে দিচ্ছেন নাকি? ঢোকাচ্ছেন না। এটা ভারতে যেটা হচ্ছে, ভারতের আশা ছিল যে বাংলাদেশও এই যে ইউনূস সাহেবের আমলে
একটা প্রতিহিংসার রাষ্ট্রে পরিণত হয়েছে, এই জায়গা থেকে সরে এসে একটা স্বাভাবিক গণতান্ত্রিক আবহাওয়া সেখানে তৈরি হবে। কিন্তু একটা ব্যাপার, এটা খুব ভারতে অ্যাডভার্স রিয়াকশন হচ্ছে, আমি খুব দায়িত্ব নিয়ে তোমায় বলছি, যে ঠিক আসার আগে হয়তো এটা ধারণা করে যে ভারত এই ব্যান তোলার ক্ষেত্রে হয়তো আবার নতুন করে একটা মানে একটা কথা তুলবে। ঠিক আসা যেদিন খলিল সাহেব ভারতে আসছেন, ঠিক সেই সময়ই কিন্তু পার্লামেন্টে এই বিলটাকে এনে, এত তাড়াহুড়ো করার কোনো দরকার ছিল না, কারণ পার্লামেন্ট সেশন আরো বাকি আছে। এই বিল, এটাকে বিল আকারে এনে এটা পাশ করিয়ে আওয়ামী লীগের উপরে ব্যান পাকাপোক্ত করা হলো। এটা মোটেই ভালো চোখে ভারত দেখেনি। এবং তুমি এটা সঠিক ধরেছো যে তারেক সাহেবের ক্ষমতাতে আসার পর থেকে যেরকম ভারত একটা উচ্ছ্বসিত ব্যাপার ছিল, একেবারে বার্তা যাচ্ছে, এই যাচ্ছে, এবং নিজের থেকে একেবারে মানে এই বিপদের মুখে, যেখানে ভারতেও যথেষ্ট জ্বালানির ক্রাইসিস আছে, এখানে আমাদেরও গ্যাসের সিলিন্ডারের জন্য দৌড়ঝাঁপ করতে হচ্ছে, অটোওয়ালাদের ব্যবসা লাটে, মানে এখানেও ক্রাইসিস আছে। তার মধ্যে বাংলাদেশকে 5,000 টন ডিজেল পাঠানো, এই যে জেস্টার গুলো, যে আমরা মানে একটা প্রতিবেশী সুলভ আচরণ করছি, এবং আমাদের একটা প্রত্যাশা, আমাদের দু দেশের মধ্যে শুধু সম্পর্ক স্বাভাবিক হবে না, সেই স্বাভাবিক করার ক্ষেত্রে এই গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা বাংলাদেশে, এটাও একটা স্বাভাবিক আকার ধারণ করবে। এই জায়গাতে আওয়ামী লীগের উপর যে ব্যানটা, ঠিক সেই সময় এটা ভারত ধরে নিচ্ছে যে আর কোনো কথা বলার যাতে ভারতের উপায় না থাকে, অবকাশ না থাকে, এর জন্য এটা ইচ্ছা করে, টাইমিংটা ইচ্ছা করে এই জিনিসটা করা হয়েছে। এর জন্য এরপরে মিউটেড একটা রেসপন্স, যেটা তুমি ঠিকই ধরেছ, যে প্রথমে যে উচ্ছ্বাস, সেটা বৈঠকের পরে বা ওই সময়ের পর থেকে রেসপন্স ইজ ভেরি মিউটেড। হ্যাঁ, খুব মানে সাউথ ব্লকেরও যে প্রেস রিড আউট যেটা, এটা হ্যাঁ কথা হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, কোনো ডিটেলস নেই, কিছু নেই। আর বাংলাদেশের তরফে একটা বাহাদুরির ব্যাপার যেটা লক্ষ্য করা যায়, এই প্রশ্ন আমরা তুলেছি, ওই প্রশ্ন আমরা তুলেছি, বিএসএফ এর বর্ডারে গুলি চালানোর থেকে, মানে সবই তোলা। একদিকে বলছে স্টপ ওভার, ইট ওয়াজ জাস্ট এ স্টপ ওভার। আরেকদিকে 3 মন্ত্রী, মানে 2 মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে ডেকে বৈঠক হচ্ছে, এবং নিজেরা বলা হচ্ছে যে একেবারে এক বিরাট ফিরিস্তি, যে এত সব নিয়ে আলোচনা হয়ে গেছে, কোনটা সত্যি এটা ঢাকাতে কর্মকর্তাদের একটু সিদ্ধান্ত নিতে হবে, যে ওয়াজ ইট এ স্টপ ওভার। ইফ ইট ইজ এ স্টপ ওভার, হাউ ক্যান সো মেনি থিংস বি ডিসকাসড? এটা স্বাভাবিক প্রশ্ন। আর যদি এত সব জিনিস ডিসকাসড হয়ে থাকে, তাহলে সেই ডিসকাশনে কি হয়েছে সেটা আর একটু খোলসা করে বলা হোক। জয়শঙ্কর অবশ্য বলেছেন তার এক্স হ্যান্ডেলের পোস্টে যে তারা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ করেছেন, হয়তো ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে আলাপ হয়েছে, আর তিনি বলেছেন তারা পরস্পর 2 দেশ কাছাকাছি থাকবেন সে বিষয়ে আলাপ করেছেন। জয়শঙ্কর, আপনার মনে আছে কিনা সুবিধা, ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে একটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভারতেরই কথা বলছিলেন একটা সম্মেলনে, এবং সেখানে তিনি একেবারে প্রকাশ্যেই সংবাদ মাধ্যমের সামনে এ মন্তব্য করলেন যে শেখ হাসিনা ভারতে ততদিন থাকবেন যতদিন তিনি থাকতে চান, এটাই ভারতের অবস্থান। কিন্তু এই খলিলুর রহমানের সফরকে ঘিরে একদিকে যেমন ভারত থেকে ফেরত আসবে কিনা এই আলাপটা আবার শুরু হয়েছে, অন্যদিকে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম, বিশেষ করে যদি মানব জমিন আর আমার দেশের নাম উল্লেখ করি, তারা খবর দিয়েছে যে ভারত সরকার নাকি বিএনপিকে খুশি করতে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ভালো করতে শেখ হাসিনাকে কাতার পাঠানোর চেষ্টা করেছিলেন। এমন কোনো খবর কি আপনারা জানেন, বা এরকম কোনো খবর ভারতের সংবাদ মাধ্যমে বা ভারতের কর্মকর্তাদের তরফে জেনেছেন কিনা? না, শেখ হাসিনাকে নিয়ে যে গুজব, সেটা তো একটা শিল্পের আকার ধারণ করেছে বাংলাদেশে, সেটা আমরা দেখছি। হ্যাঁ, মানে রোজই এআই জেনারেটেড শেখ হাসিনা দিল্লিতে হাসপাতালে শুয়ে আছে, মোদি সেখানে বসে আছে, সেখানে আবার মির্জা ফখরুল, মির্জা আব্বাস আছে, এইসব তো চলছে। ওই কাতারের গল্পটাও ওই ধরনেরই একটা গল্প। শোন, এখানে আমি একটা জিনিস, শেখ হাসিনা ভারতে আসার পরে উনি নিজে দুটো দেশে যাওয়ার একটা চেষ্টা করেছে। এক হচ্ছে ইউকে, কারণ ওনার বোন ওখানে থাকে, ওনার বোনের ফ্যামিলি ওখানে থাকে, শেখ রেহানার ফ্যামিলি, ওখানে একটা যাওয়ার ব্যাপার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট সেখানে কোনো উৎসাহ দেখাননি ওনাকে ভিসা দেওয়ার ক্ষেত্রে। আমেরিকা তো নাই। এরপরে থেকে উনি ভারতেই আছেন, এবং জয়শঙ্কর যে কথাটা বলেছে, এটা ভারতের স্ট্যান্ড পয়েন্ট। ভারতের সরকার আর আমাদের যত সমস্যাই থাক ভাই, আমরা তো ট্রাম্পের মতো এই দেশ চলে না। এখানে ভারতের একটা কনসিস্টেন্সি আছে। শেখ হাসিনা নিয়ে ভারতের পজিশন যেটা, এটা কনসিস্টেন্ট পজিশন। কনসিস্টেন্ট পজিশনটা কি?
দেশের ভেতরে, বাংলাদেশের ভেতরে কি ঘটেছে ওর মধ্যে আমরা যাচ্ছি না, কিন্তু আমরা শেখ হাসিনাকে বন্ধু বলে মনে করি, আমরা আওয়ামী লীগকে বন্ধু বলে মনে করি। এবং এটার মূল কারণ হচ্ছে মানে একাত্তরের যে ঐতিহ্য সেগুলিকে ভারত যথেষ্ট গুরুত্ব দেয়। আর সত্যিই তো, একাত্তরের ব্যাপারটা না থাকলে ভারতের সাথে বাংলাদেশের বিশেষ সম্পর্কের তো কোনো জায়গা নেই। এই বিশেষ সম্পর্কটা তৈরি তো হয়েছে একাত্তরকে কেন্দ্র করে। তো এই যারা একাত্তর কিছু না, এখানে কিন্তু এই যে উপদেষ্টা হুমায়ুন সাহেবের একটা বক্তব্য, ঠিক উনি মানে দিল্লি অভিমুখে যাত্রার আগে যে শেখ হাসিনা ইজ হিস্ট্রি, শেখ হাসিনা কোনো ব্যাপার না, এই টাইপের মন্তব্য কিন্তু। এবং তারপরে বাংলাদেশের পার্লামেন্টে বিল চলে আসলো, সালাউদ্দিন সাহেব দাঁড়িয়ে বিলটাকে পাইলটিং করলেন, আওয়ামী লীগের উপর থেকে ব্যান তোলা তো দূরের কথা, আরো জোরসোর করে সেটা বসানো। অর্থাৎ ইউনূস সাহেব যা যা করে হুমায়ুন সাহেব কিন্তু ফিরেও আবার এই যে গতকালকেই আরেকটা মন্তব্য করেছেন, আবারও বলেছেন হাসিনা তো কোনো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ না, এবং তিনি বলেছেন তারা কড়া তাহলে এই ভাষায় প্রসঙ্গটা তোলা হচ্ছে কেন? না না না, সমনি যে এখানে আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ, এই যে 13 রকমের কথা বললে তো হবে না, এবং শরীরের একটা জায়গা দিয়ে কথা বলে লোকে। ওনারা নাকি কড়া বার্তা দিয়েছেন ভারতকে, যে ভারতের মাটিতে বসে যাতে সন্ত্রাসী শেখ হাসিনা কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে না পারে। হ্যাঁ, ভারত তাতে একেবারে কেঁপে থরথর করে কাঁপছে, এত কড়া বার্তা দিয়েছেন এনারা যে ভারত একেবারে থরথর করে কাঁপছে। ভালো কথা। প্রথম কথা, ভারত শেখ হাসিনা বা আওয়ামী লীগকে সন্ত্রাসী দল বলে মনে করে না। এটা আমার কথা নয়, এটা ভারত সরকারের একেবারে ঊর্ধ্বতন মহলের কথা। ইটস এ ডেমোক্রেটিক পার্টি। বাড়াবাড়ি ঝামেলা এ তো ভাই বাংলার রাজনীতিতে, সে পশ্চিম বাংলায়, বাংলাদেশে ভারত পলিটিক্যাল ভায়োলেন্স ইজ ডিফারেন্ট থিং। কিন্তু এখানে ভারত আওয়ামী লীগকে সন্ত্রাসী দল বলে মনে করে না। সে আওয়ামী লীগ ইজ নট হিজবুত তাহরির। যে হিজবুত তাহরিরকে এখন বেশ যত্ন করে বাংলাদেশে লালন পালন করা হচ্ছে, আওয়ামী লীগ ইজ নট হিজবুত তাহরির, এটা ভারতের স্ট্যান্ড। এবং ভারত হাসিনাকে টেরোরিস্ট লিডার মনে করে না। শেখ হাসিনা ইজ নট জার্নাল সিং ভেন্ডনওয়ালে, শেখ হাসিনা ইজ নট হাফিজ সাহেব অ্যাজ ফার এজ ইন্ডিয়া ইজ কনসার্ন। ক্লিয়ার, এন্ড অফ দ্য স্টোরি। এখানে এটা নিয়ে হুমায়ুন সাহেব কি মনে করছেন, উনি কি বক্তব্য দিচ্ছেন, মানে হি ইজ উইদিন ইজ রাইট টু মেক অল দিস থিং। কিন্তু এই কথাগুলি যে এরা বলেছে এবং আসার আগে এই বিলটা দিয়েছে, এটা করেই কিন্তু, যেটাকে ইংরেজিতে আমরা বলি কোয়ারিং দ্য পিচ, যে ভারত আর এটা নিয়ে যাতে কোনো আলোচনা না করতে পারে, এটাই তো উদ্দেশ্য, যে আওয়ামী লীগের ব্যানটা আমি জোরসোর করে একদম ফর্মালাইজ করে দিলাম। 1 নম্বর, এখানে একটা কথা, শেখ হাসিনার ইস্যুটা যদি ইস্যুই না হয়ে থাকে, তাহলে শেখ হাসিনা যদি ইতিহাস হয়ে গিয়ে থাকে, সি ইজ নট এ ফ্যাক্টর, তাহলে তাকে নিয়ে এত কড়া বার্তা ভারতকে দেওয়ার গ্রাউন্ডটা কি থাকে রে ভাই? মানে একদিকে তুমি যা করছো, মানে এই বাংলাদেশের বর্তমান সরকার বা ইউনূস সরকার, তার থেকে পরিষ্কার যে তারা আওয়ামী লীগ নিয়ে তাদের রাত্রের ঘুম নষ্ট হয়, এটা পরিষ্কার বোঝা যায়। হ্যাঁ, নাহলে আওয়ামী লীগ কিছুই না, আওয়ামী লীগ জনপ্রিয়তা হারিয়েছে। আরে বাবা, তাহলে ইলেকশন করো না, আওয়ামী লীগকে ইলেকশনে থাকতে দাও, দেখি না কতটা জনপ্রিয়তা হারিয়েছে। ভালো করে ইলেকশন করো, দরকার হলে রাষ্ট্রসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, ট্রাম্প সাহেবকে নিয়ে ইলেকশন করাও, কেউ তো না করেনি। ফেয়ার এন্ড ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করাও, যেভাবে পারো করাও, করে আওয়ামী লীগকে মাঠে থাকতে দাও। তারপরে দেখো তো আওয়ামী লীগ কি রেজাল্ট করে। এত বড় বড় কথা বলার কোনো জায়গা থাকবে না। আওয়ামী লীগ মাঠে নেই বলে 213, আওয়ামী লীগ মাঠে থাকলে ওটা 113 হবে কিনা সন্দেহ। তো এত বড় বড় কথা, মানে এই যে 3 রকমের কথা বললে তো হবে না, যে আওয়ামী লীগ কিছুই না, শেখ হাসিনা কিছুই না, আবার সেটা নিয়ে খুব কড়া বার্তা দিয়েছে। হ্যাঁ, এত কড়া বার্তা দিয়েছে যে জয়শঙ্কর, অজিত ডোভাল সব ঘরে বসে থরথর করে কাঁপছে। ঘটনা, বাংলাদেশকে আমরা ভীষণ ভয় পাই, অসম্ভব ভয় পাই, কোনো সন্দেহ নেই। কথাটাতে একটু কনসিস্টেন্সি থাকতে হবে ভাই, 13 রকমের কথা বললে হবে। বা ভয়ের প্রসঙ্গটা আপনি হয়তো একরকমের সার্কাজম থেকে বলছেন, কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে যাওয়া নিয়ে যে ভারত ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে, সেটা কিন্তু ভারতের সংবাদ মাধ্যমে স্পষ্ট। এবং মোদী সরকারের এই যে সবার আগে তারেক রহমানকে মানে ধন্যবাদ জানানো, অভিনন্দন জানানো, সবার আগে সফরে আসতে বলা ভারতে, এগুলো থেকে পরিষ্কার যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক করতে চাইছে ভারত। এই যে আওয়ামী লীগ নিষিদ্ধে আইন আনা, কিংবা 2 মাস পেরোনোর পর তারেক রহমান সরকারের
ভারতের একরকমের স্বপ্নভঙ্গ হওয়া শুরু হয়েছে কিনা? কারণ এখন আবার এই সফরের পরে শুনতে পাচ্ছি না পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টা মানে খলিলুর রহমান বা হুমায়ুন কবির কেউ বলছেন যে ভারতের তরফ থেকে তারেক রহমানকে দ্রুত ভারত সফরে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে, যেটা কিন্তু বাংলাদেশে প্রত্যাশিত ছিল যে এই সফর থেকে খবর আসবে যে তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানিয়েছে দ্রুত ভারত সফরে যাওয়ার জন্য। মানে একরকমের স্বপ্নভঙ্গ হচ্ছে ভারতের। তা স্বপ্নভঙ্গ না, দেখো ভারতের এটা একটা কনসিস্টেন্ট লাইন। আমি এখানে একটা কথাই বলবো, ভারতের সরকারে যেই থাকুক কংগ্রেস বা বিজেপি, ফরেন পলিসিতে রাতারাতি বিরাট কোনো পরিবর্তন হয় না। ভারতের এটা লং স্ট্যান্ডিং একটা ব্যাপার যে মানে ডেমোক্রেসি ইন দ্য রিজন, এই প্রক্রিয়াটা ভারত কিন্তু তুমি যদি দেখো যে নেপালেও তো এইভাবেই সরকার পতন একটা ঘটেছিল এই ধরনের একটা মুভমেন্ট থেকে। সেখানে সময় মতো নির্বাচন হলো, সেখানে কিন্তু কাউকে দাবি করতে হয়নি, ইউনূস শাহকে ঠেলে ঠেলে নির্বাচন করাতে হয়েছে। নেপালে যেদিন সরকার মানে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, জাস্টিস সুশীলা কার্কি উনি সেই দিনই কোন মাসে নির্বাচন হবে বলে দিয়েছে, সেখানে নির্বাচন হয়েছে। সেখানে কোনো পার্টিকে ব্যান করা হয়নি, সবাই কন্টেস্ট করেছে। এরপরে প্রাইম মিনিস্টার ওলির বিরুদ্ধে মামলা, ওলির বিরুদ্ধে অভিযোগ যে ওখানে গোলাগুলি হয়েছিল সেই আন্দোলনের সময়, ওলিকে অ্যারেস্ট করা হয়েছে স্পেসিফিক কেসে, কিন্তু ধরে 1 লাখ 1.5 লাখ লোককে অ্যারেস্ট করা হয়নি। এবং এর জন্যই নেপালে দেখো ওরা কিন্তু কংক্রিট কিছু স্টেপ নিচ্ছে। তো এই নেপালের ক্ষেত্রে তুমি যদি দেখো যে বালেন্দ্র শাহ যে নতুন প্রাইম মিনিস্টার হয়েছে, তাকেও ভারত ইনভাইট করেছে এবং সে এটা অ্যাকসেপ্ট করেছে। তার প্রথম ভিজিট ইন্ডিয়াতে হবে, মানে নেপালের প্রাইম মিনিস্টার ইন্ডিয়াতে আসবে, ভালো কথা। তো ভারতের একটা স্ট্যান্ড পয়েন্ট আছে, পাকিস্তানেও কিন্তু এটা ভারতের স্ট্যান্ড পয়েন্ট যে ওখানে ইলেকশন হোক। ইমরান খানকে জেলে ঢুকিয়ে 2 বছর ধরে আটকে রেখে দিচ্ছে এবং কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সেখানে নেই। হ্যাঁ, ট্রাম্প মে বি ভেরি কমফোর্টেবল যে আসিম মুনির মাই ফ্রেন্ড, ইজ এ ফ্যান্টাস্টিক ফেলো। ইন্ডিয়া ডাজ নট থিঙ্ক আসিম মুনির ইজ এ ফ্যান্টাস্টিক ফেলো। ইন্ডিয়া মনে করে যে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে পাকিস্তান আর্মি হচ্ছে সব থেকে বড় বাধা। পাকিস্তানের সাধারণ মানুষও আমাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায়, নওয়াজ শরীফ নিজেই স্বাভাবিক করতে চান, যেটা প্রমাণ হচ্ছে সেই বাজপেয়ীর লাহোর যাত্রা, ইসলামাবাদ যাত্রা, এবং সেখানে নওয়াজ শরীফের সাথে কথাবার্তা, তারপরেই পাকিস্তান আর্মি কার্গিলে যুদ্ধ করলো। তো ভারতের এখানে একটা কনসিস্টেন্ট স্ট্যান্ড পয়েন্ট আছে যে আমরা শুধু আমার দেশে না, এই অঞ্চলে ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকলে, ইলেক্টেড গভর্নমেন্ট থাকলে ভারতের সাথে রিলেশন স্বাভাবিক করে একটা মানে একটা রিজিনাল একটা জায়গায় একটা স্টেবিলিটির জায়গাতে ভারত এটা মনে করে। তাই জন্য ভারত যেমন মায়ানমারে একটা ইলেকশন হলো, একটা 2 নম্বরই ইলেকশন হলো, এক কথায় বলতে গেলে 2 নম্বরই ইলেকশন হলো, সেখানেও ওই ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি অং সান সুচির পার্টি সহ আরো অনেকগুলি গণতান্ত্রিক দলকে ব্যান করে দিয়ে আর্মি সমর্থিত যে দল ইউএসডিপি, তারা দেই করে মেজরিটি পেলেন। এবং এই যে সেনা সুপ্রিমো যে ছিল মিলিটারি জুনটার বস জেনারেল অং লাইন, উনি রাষ্ট্রপতি হয়ে গেলেন। এটা তো কোনো ইলেকশন না। বাংলাদেশেও আওয়ামী লীগ বাদ দিয়ে ইলেকশন মানে ভারতে কংগ্রেস বাদ দিয়ে ইলেকশন, আমেরিকাতে ডেমোক্র্যাট বাদ দিয়ে ইলেকশন, বা ইংল্যান্ডে আজকে লেবার ক্ষমতায় আছে কনজারভেটিভ বাদ দিয়ে ইলেকশনের মতো। তো এটা তারপরেও ভারত মনে করছে যাই হোক একটা ইলেকশন হয়েছে, ইলেকশন হওয়ার পরে অ্যাটলিস্ট এই প্রতিহিংসার যে রাজনীতি এটা বন্ধ হবে এবং এখানে আওয়ামী লীগের উপর থেকে ব্যান তুলে একটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হবে। এবং এর পরবর্তী যে নির্বাচনগুলি বাংলাদেশে হবে, লোকাল বডি ইত্যাদি, বা আজ থেকে 5 বছর পরে যখনই হোক ওই সংসদীয় নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে। আওয়ামী লীগ যদি অংশ না নেয়, আওয়ামী লীগের হিস্ট্রি এইসব বড় বড় কথা বললে ইট ডাজ নট কাট এনি আইস। আওয়ামী লীগ যদি কিছুই না, তা আওয়ামী লীগকে ইলেকশন করতে দাও না। দেখি না কত গুর্দার জোর আছে বাংলাদেশের, কোন হরিদাস পালের কত গুর্দার জোর আছে আমরাও দেখি। আওয়ামী লীগ যদি কিছুই না হয়, শোনো এগুলি ফালতু কথা। আজকে ভারতে যখন নির্বাচন হয়, ধরো এই পশ্চিম বাংলায় সাংঘাতিক মানে হিটেড এক্সচেঞ্জ হচ্ছে, মমতা ব্যানার্জি